আমি এসে গেছি। আজকে আমি, তোমরা থাম্বনেল দেখে বুঝতেই পারছো, আজকে আমি এই বছর যে মাধ্যমিক পরীক্ষাটা হলো 2025-এর, তার যে ফিজিক্যাল সায়েন্সের যে কোশ্চেন পেপার, তার একটা সলিউশন নিয়ে এসেছি। কোশ্চেন ভীষণই সোজা হয়েছে। আমি জানি যে তোমরা প্রত্যেকেই খুব ভালো পরীক্ষা দিয়েছো, তো তাও একবার একটু মিলিয়ে নাও। যদি কোনো একটা অপশানে কোনো ডাউট থাকে বা, তাহলে তোমরা নিজেরা ক্যালকুলেট করে নিতে পারবে যে তোমাদের ঠিক কতটা নাম্বার আসবে। তো কোশ্চেন পেপার সবার কাছেই আছে, অসুবিধা কিছু নেই। তো আমি তাও এখানে শো করছি। দেখো, প্রথম যে প্রশ্নটা আমাদের যে দেওয়া আছে সেটা বলা হয়েছে যে কোন রশ্মির গ্যাসকে আয়নিত করার ক্ষমতা সর্বাধিক। এটা আমরা জানি সবচেয়ে বেশি কার, আলফা রশ্মির। তাহলে আমাদের অপশান কি হবে? আমাদের অপশান হচ্ছে এ, আলফা। ঠিক আছে। নেক্সট যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে ফিউজ তারের বৈশিষ্ট্য। ফিউজ তারের বৈশিষ্ট্য আমরা তো জানি কি, নিম্ন গলনাঙ্ক আর রোধ উচ্চ। তাহলে এখানে অপশানটা কি হবে? এখানে অপশান হচ্ছে বি। হলো লাস্ট যে প্রশ্নটা, মানে এই প্রথম পেজের যে লাস্ট প্রশ্নটা, সেটা হচ্ছে আধুনিক দীর্ঘ পর্যায় সারণীতে কটা শ্রেণী রয়েছে? এটা আমরা সবাই জানি, 18টা। তাহলে আমাদের ফার্স্ট পেজের হয়ে গেল। এবার আসি আমাদের সেকেন্ড পেজে, কি আছে দেখি। আচ্ছা, সেকেন্ড পেজে আমাদের যে একদম প্রথম প্রশ্নটা, সেটা কি? সেটা হচ্ছে যে নিচের কোন যৌগটি সম্পূর্ণ অণু হিসেবে অস্তিত্ব নেই? এটা আমরা খুবই ভালো মতোই জানি যে আমাদের কার সম্পূর্ণ অস্তিত্ব হিসেবে নেই, সেটা হচ্ছে NaCl, সোডিয়াম ক্লোরাইড। অপশান হচ্ছে ডি। নেক্সট 1.5, সেটা হচ্ছে নিচের কোন অ্যাসিডটি মৃদু তড়িৎ বিশ্লেষক? আমরা খুব ভালো মতোই জানি আমাদের মৃদু তড়িৎ বিশ্লেষক হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড, মানে অপশান এ। নেক্সট, লঘু সালফিউরিক অ্যাসিড মিশ্রিত পটাশিয়াম ডাইক্রোমেটের দ্রবণে H2S চালনা করলে কী রং উৎপন্ন হবে? আমরা জানি এটার অপশান হচ্ছে সবুজ, যেটা অপশান সিতে আছে। তারপরের প্রশ্ন কি দেখো, তারপরের প্রশ্ন আছে যে নিচের কোন আকরিকটি অ্যালুমিনিয়ামের আকরিক? অ্যালুমিনিয়ামের আকরিক কে? বক্সাইড। অপশান বি। নেক্সট, ত্রিবন্ধনযুক্ত অসম্পৃক্ত হাইড্রোকার্বন শনাক্ত করো। ত্রিবন্ধনযুক্ত হাইড্রোকার্বন কে? C2H2। অপশান ডি। তারপরে আমাদের কি আছে দেখি, তারপরে আছে আমাদের যে গ্রিন হাউস গ্যাস শনাক্ত করো। গ্রিন হাউস গ্যাস অক্সিজেনও নয়, হাইড্রোজেনও নয়, নাইট্রোজেনও নয়। তাহলে আমাদের কে? আমাদের জলীয় বাষ্প। অপশান সি। এরপর একটা অঙ্ক রয়েছে, সেটা হচ্ছে STPতে 22 গ্রাম CO2-র আয়তন কত হবে? তোমাদের কার্বন 12 আর অক্সিজেন 16 দেওয়া আছে। দেখো, এটা খুবই তো সহজ, কারণ STPতে কত হবে? আমাদের কার্বন ডাইঅক্সাইডের আণবিক ভর কত? 44। তো 44 গ্রামের আয়তন কত? 22.4 লিটার। আর 44-এর হাফ 22 দিয়েছে, তার মানে কত হবে? 22.4 লিটারের যে হাফ, তার মানে 11.2 লিটার। অপশান বি। এই পেজের যে লাস্ট প্রশ্নটা আছে সেটাও একটা তোমাদের অঙ্ক দিয়েছে, বলেছে 10 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটকে তীব্রভাবে উত্তপ্ত করলে কত গ্রাম ক্যালসিয়াম অক্সাইড পাওয়া যাবে? ধরে নাও যে সকল ক্যালসিয়াম কার্বনেট সম্পূর্ণভাবে বিয়োজিত হয়েছে। তো এখানে কি হবে? এটা কিন্তু তোমরা ইকুয়েশনটা মনে আছে, ক্যালসিয়াম কার্বনেট যে CaCO3, সেটাকে ভাঙলে কি হয়? CaO প্লাস CO2, তাই তো? তাহলে CaCO3 কত? 100। 100 গ্রামে আমার তৈরি হচ্ছে কত? 56, তাই তো?
আর তাহলে আমাদের চেয়েছে কত, আমাদের বলেছে যে 10 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট করলে কতটা ক্যালসিয়াম অক্সাইড পাওয়া যাবে। তাহলে জিনিসটা করো, 10 গ্রাম করলে কত হচ্ছে, ওটা 4.4 হওয়া উচিত, তাই তো? 4.4 গ্রাম হওয়া উচিত। দাঁড়াও একবার আমরা এটা করে নিই, একদম হাতে হাতে করি আমাদের অঙ্কটা, তাহলে খুব ভালো হবে। দেখো আমি বোর্ডে করছি, বোর্ডটা শো করছে কিনা দেখো। 1 মিনিট, আমাদের কি দিয়েছে অঙ্ক আমরা একটু করি, তাহলে আমাদের ভালো হবে জিনিসটা। CaCO3, আচ্ছা দেখতে পাচ্ছ, একটু নিচু করেই করি। কি আছে আমাদের CaCO3, সেটা দিয়ে আমাদের কি হবে, আমাদের তৈরি হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড আর কার্বন ডাইঅক্সাইড, তাই তো? CO প্লাস CO2 হয়েছে। এবার আমাদের প্রশ্নটা কি বলেছে, বলেছে 10 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটকে, আচ্ছা আমার এখানে CaCO3 আমাদের কত জানি আমরা, CaCO3 জানি 100, আর CaO ক্যালসিয়াম অক্সাইড কত, CaO আমাদের হিসাব করো, Ca হচ্ছে 40 আর ও হচ্ছে 16, 40 আর 16তে কত হয় 56, তার মানে 56, ঠিক আছে? তাহলে আমাদের বলেছে 10 গ্রামকে কতটা করলে হবে, তার মানে 100তে 56, তাহলে একে কত 56/100 ইন্টু 10, তাই তো? তাহলে এটা কেটে গেল, তাহলে না আমাদের অ্যান্সার হচ্ছে 5.6 গ্রাম, ঠিক আছে? তাহলে আমাদের এখানে এই আমাদের এই কোশ্চেনে অ্যান্সার কত হচ্ছে, আমাদের এই কোশ্চেনে অ্যান্সার হচ্ছে 5.6, তার মানে বি, অপশান বি, আমরা একদম হাতে করে দেখলাম, অপশান বি হয়ে গেল এই এবার চলে আসি তার পরের পেজে, কি আছে দেখো আমাদের পরের পেজে প্রথম প্রশ্ন একদম, আচ্ছা পরের পেজের প্রথম প্রশ্ন হচ্ছে তাপ পরিবাহিতাঙ্ক নির্ভর করে, তাপ পরিবাহিতাঙ্ক আমাদের কিসের ওপর নির্ভর করে, আমাদের সবসময় পরিবাহীর উপাদান আর প্রকৃতির ওপর নির্ভর করে, সেটা কোন অপশান, অপশান বি। তারপরে আলোর প্রতিসরণের সময় নিচের কোন রাশিটি অপরিবর্তিত থাকে, কি অপরিবর্তিত থাকে, কম্পাঙ্ক। নেক্সট, কোন প্রকার দর্পণ অসৎ ছোট সমশীর্ষ প্রতিবিম্ব গঠন করে, কে সবসময় এটাই করে আমরা জানি তো, কে, উত্তল হয়ে গেল। নেক্সট, নিচের কোন এককটি তড়িৎ শক্তির একক, দেখো তড়িৎ শক্তির একক আমরা কিন্তু জানি ওয়াট, তাই তো? ওয়াট মানে কি, কিলোওয়াট পার ঘন্টা, তার মানে অপশান সি। এবার আসছি বিভাগ খ, বিভাগ ক্ষয় কী কী আছে দেখি আমাদের। বিভাগ ক্ষয় প্রথম যেটা আছে প্রচণ্ড সোজা তেজস্ক্রিয়তার এসআই একক আমরা কি জানি, বেকারেল, তাই তো জানি, বেকারেল। এরপরে আসছে হচ্ছে তোমাদের একটা তারপরে একটা আছে যে U-23592 থেকে একটি বিটা কণা নির্গত হলে পারমাণবিক সংখ্যার কি পরিবর্তন হয়, বিটা কণা বেরিয়ে গেলে আমরা কি জানি, পরমাণু ক্রমাঙ্ক 1 একক বাড়ে, ঠিক আছে? এইবার আসছে ছকটা, খুব সুন্দর ছক। প্রথমে বলছে জার্মান সিলভার, জার্মান সিলভারে উপস্থিত ধাতু কি জানি আমরা, নিকেল, তার মানে এটা 1 হলো। ইউরেনিয়াম উত্তল মৌল, ইউরেনিয়াম উত্তল মৌল কে, পিউ, যেটা আমাদের সিতে আছে, এটা হলো 2। 3 নম্বর হচ্ছে ক্যালামাইন থেকে নিষ্কাশিত ধাতু, ক্যালামাইন থেকে কি নিষ্কাশিত হয়, জিঙ্ক। আর 4 নম্বর তাহলে পড়ে থাকছে কে না, পর্যায় সারণীতে অবস্থিত ক্ষারীয় ধাতু লিথিয়াম, এটা হলো আমার 4 নম্বর। আমি আশা করছি তোমাদের সবারই এটা স্তম্ভ মেলাওটা ঠিক হয়েছে, আশা করছি সবাই ঠিক করেছো। চলো এর পরেরটায় চলে আসি আমরা।
প্রথম কি, এটা এক সত্য না মিথ্যা, এটা তোমাদের বলতে বলেছে। কি বলেছে? বলেছে যে তড়িৎ বিশ্লেষণে সর্বদা জারণ বিজারণের মাধ্যমে ঘটে। অবশ্যই তড়িৎ বিশ্লেষণ সবসময় জারণ বিজারণ দুটোই হয়, অবশ্যই এটা ট্রু। নেক্সট, অ্যাসিড মিশ্রিত জল ও তড়িৎ বিশ্লেষণের ফলে ক্যাথোডে কোন গ্যাস উৎপন্ন হবে? কোন গ্যাস আমরা জানি তো, হাইড্রোজেন, রাইট? নেক্সট, নিচের কোনটি তড়িৎ বিশ্লেষ্য পদার্থ? তড়িৎ বিশ্লেষ্য চিনির জল, চিনির জলীয় দ্রবণ না, ইথানল না, অ্যাসিটিক অ্যাসিড। কারণ অ্যাসিটিক অ্যাসিড হচ্ছে মৃদু তড়িৎ বিশ্লেষ্য, তাহলে ওটা তড়িৎ বিশ্লেষণের মধ্যেই পড়ছে। ঠিক আছে, এরপরে আসছে 2.5, কি ঘটবে যদি লোহার চামচকে অ্যাসিড মিশ্রিত কপার সালফেটের দ্রবণে ডোবানো হয়? তাহলে কি ঘটবে? কি ঘটবে? লোহার ওপর একটা বাদামি আস্তরণ পড়বে আর দ্রবণের বর্ণটা কি হবে? সবুজ হয়ে যাবে। হলো। 2.6, হেবার পদ্ধতিতে অ্যামোনিয়া প্রস্তুতের জন্য কোন ধাতুটি অনুঘটক হিসেবে ব্যবহৃত হয়? কে? লোহার চূর্ণ। এরপরে আছে একটা শূন্যস্থান, CaC2 প্লাস N2 ইকুয়াল টু ড্যাশ প্লাস সি। সেটা কি? CaCN2। এটা কি হবে? CaCN2। এ দুটোকে একসাথে কি বলে মনে আছে? নাইট্রোলিম। নেক্সট, থার্মিট পদ্ধতিতে কোন ধাতু নিষ্কাশিত হয়? থার্মিট পদ্ধতিতে তো অনেকগুলো ধাতুই নিষ্কাশিত হয়, তোমরা যে কোনো ইচ্ছা বলতে পারো, Fe বলতে পারো, ক্রোমিয়াম বলতে পারো। ঠিক আছে, নিচের জৈব যৌগটির আয়ুপ্যাক নাম কি আছে? দেখো, খুবই সোজা দিয়েছে, এত সোজা হয় না, তুমি যে দিক থেকে ইচ্ছাই নামকরণ করো, 1 2 3 বা 1 2 3। আমার ব্রোমিনটা দুইতে পড়ছে, আর কার্বন কটা আছে? 3টে, আর বন্ড সিঙ্গেল বন্ড। তাহলে এটার কি নাম? একদম খুব ইজি, 2-ব্রোমোপ্রোপেন। 2-ব্রোমোপ্রোপেন হয়ে গেল, বুঝে গেলে। এরপর আসছি অবস্থানগত আইসোমেরিজম বা সমবায়তা। এটা তোমাদের বইতে আছে, এন প্রোপাইল বা আইসোপ্রোপাইল, অবস্থান ঘটিত সমবায়তা, মানে যেখানে ফাংশনাল গ্রুপটা এক থাকবে কিন্তু ফাংশনাল গ্রুপটা অবস্থানটা আলাদা জায়গায় থাকবে। ঠিক আছে, এটা বইতে আছে, দেখে নেবে, এটা তো বলার কিছু নেই, তোমরা জানো, একদম ইজি। তারপরেরটাও খুব সহজ প্রশ্ন, রান্নার গ্যাসে আঠাবিহীন প্রলেপ বা ননস্টিক প্রলেপ দেওয়ার জন্য ব্যবহৃত পলিমারের মনোমারটির নাম কি? মনে আছে? টেফলন। আমরা টেফলন করতাম, টেফলনের মনোমার কি আছে? টেট্রাক্লোরো, যেটা সেটা টেফলন থেকে পেয়ে যাবে। ঠিক আছে, নেক্সট, বায়ুমণ্ডলের কোন স্তরে ঝড় বৃষ্টি ঘটার সম্ভাবনা? ট্রোপোস্ফিয়ার। ঠিক আছে, এর সঙ্গে অথবা একটা প্রশ্ন দিয়েছে খুবই সোজা, সেটা হচ্ছে বায়ুমণ্ডলের ওজন কি বলেছে? ওজন স্তরের গাঢ়ত্ব কোন এককে মাপা হয়? ডবসন। ঠিক আছে, তারপরে রেফ্রিজারেটর থেকে নির্গত গ্রিনহাউস গ্যাসটির নাম? CFC, ক্লোরোফ্লুরোকার্বন, CFC। ঠিক আছে, এরপরে নেক্সট বলেছে চার্লসের সূত্র অনুযায়ী -273 ডিগ্রি তাপমাত্রায় যে কোনো গ্যাসের আয়তন অসীম হয়। এটা ট্রু না ফলস? অবশ্যই এটা ফলস, কারণ -273 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় গ্যাসের আয়তন 0 হয়ে যায়। এরপর বলেছে STPতে 16 গ্রাম অক্সিজেন গ্যাসে উপস্থিত অণুর সংখ্যা। দেখো, এটা খুবই সহজ, অক্সিজেনের O2 আমাদের আণবিক ভর কত? 30, O2 মানে 32 গ্রাম। 32 গ্রামে আমাদের অণুর সংখ্যা কত? 6.022 ইন্টু 10⁻23। এটা 32-এর হাফ দিয়েছে 16, তাহলে কি হবে? ওই 6.022 ইন্টু 10⁻23কে 2 দিয়ে ভাগ করে দাও, তাহলে যে অ্যান্সারটা হবে সেটাই হচ্ছে তোমার অণুর সংখ্যা। বোঝা গেল? এরপরে নিচে বলা হয়েছে যে নিচের বিবৃতিটা সত্য না মিথ্যে। কি বলেছে? লোহার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক 1.2 ইন্টু 10⁻5 ডিগ্রি পার ডিগ্রি সেন্টিগ্রেড হলে লোহার আয়তন প্রসারণ গুণাঙ্কের মান এত হবে। দেখো, এটা আমাদের একটু যদি করে দেখি তাহলে ভালো হবে। এটা আবার আমি তোমাদের একটু করে দেখাই। দেখো,
কি বলেছে আমাদের বলেছে যে লোহার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক হচ্ছে 1.2 আর আমাদের আয়তন প্রসারণ গুণাঙ্ক। আমরা দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আর আয়তন প্রসারণ গুণাঙ্কের মধ্যে সম্পর্কটা আমরা কি জানি? আমরা দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক জানি হচ্ছে আলফা আর আয়তন হচ্ছে আলফা হচ্ছে γ/3, রাইট? তোমাদের কি বলে দিয়েছে? তোমাদের গামাটা বলে দিয়েছে। কি চেয়েছে তোমাদের? আয়তন, ও গামা চেয়েছে, ঠিক আছে, তোমাদের গামা চেয়েছে। তাহলে গামা ইকুয়াল টু কি? গামা ইকুয়াল টু হচ্ছে 3 ইন্টু আলফা, 3 গুণ আলফা। তাহলে 3 আলফা কি দিয়ে দিয়েছে? আলফা তো হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, মানে 1.2 ইন্টু 10⁻⁵ দিয়ে দিয়েছে। তাহলে 3 গুণ করো, তাহলে কত হচ্ছে? এটা করলে 3 দুগুণে 6, 3 একে 3। তাহলে অ্যান্সারটা কি? তাহলে আমাদের অ্যান্সারটা ট্রু। পেয়ে গেলে একদম, ঠিক আছে। এইবার লাস্ট আমাদের আরেকটা এখানে প্রশ্ন আছে, দেখো। এরপরে আমাদের কি দেওয়া আছে? আমাদের দেওয়া আছে হচ্ছে যে Wm-1 আর K-1 এটা কোন ভৌত রাশির একক? এটা আমরা কি জানি? তাপ পরিবাহিতাঙ্কের একক। কার? তাপ পরিবাহিতাঙ্কের একক, ঠিক আছে, পেলে। এরপরে চলে আসে, এর পরে কি আছে দেখি। এরপর আছে আমাদের বিবর্ধক কাচ হিসেবে কোন লেন্স ব্যবহার করা হয়? খুবই সোজা, উত্তল লেন্স, আমরা জানি। তারপরে বলা হয়েছে যে আলোকরশ্মি প্রতিসরণের জন্য সময় আপাতন কোণ আর আপাতন কোণের কোন মানের জন্য স্নেলের সূত্র প্রযোজ্য নয়? আমরা খুব ভালো জানি লম্ব আপতনের ক্ষেত্রে, তার মানে আপাতন কোণের মান কত? 0, 0 হবে, রাইট? নেক্সট, বর্তমানে তড়িৎ বর্তনীতে ফিউজ তারের পরিবর্তে কি ব্যবহার করা হয়? MCB। আমরা ফিউজ তারের পরিবর্তে MCB ব্যবহার করি, মিনিয়েচার সার্কিট ব্রেকার, ঠিক আছে। লাস্ট একটা অঙ্ক দিয়েছে, 220 ভোল্ট আর 100 ওয়াট বাল্বের রোধ কত? এটা কিভাবে করবে? এটা খুবই সহজ। এটা হচ্ছে P = V²/R। কি দেওয়া আছে দেখো, এটা হচ্ছে আমাদের হবে P = V²/R। আমাদের R চেয়েছে, তাই তো? R হচ্ছে তাহলে V²/P। V কত বলেছে এখানে? V বলেছে 220, মানে 220 × 220। বাই আমাদের P কি দিয়ে দিয়েছে? 100। তাহলে এটার অ্যান্সার আসছে হচ্ছে 484 ওয়াট। এটাই হচ্ছে তোমাদের অ্যান্সার। তো মোটামুটি আমি যতগুলো শর্ট ছিল আর ছিল দিয়ে দিয়েছি। এবার কিছু অঙ্ক আছে, এই অঙ্কগুলো আমি দেখছি নেক্সট ভিডিওতে তোমাদের আনার চেষ্টা করছি। তোমরা মিলিয়ে নাও মোটামুটি কার কি ভুল হলো না ঠিক হলো। আশা করছি সবারই ঠিক হয়েছে। তো আপাতত এই অবধি থাক, তারপর দেখছি আমি অঙ্কগুলো আনতে পারি কিনা। আজকে তাহলে বিদায় নিলাম, তোমরা দেখো ভালো করে, টাটা।